বিগত সরকারের সময় একটা গুরুত্বপূর্ণ রোল ছিল, যেমন ভারতের, রাশিয়ার এবং চাইনিজ গভর্নমেন্টেরও একটা রোল ছিল। তারা সরকারের সাথে আমরা দেখেছি যে একটা স্টেবল সম্পর্ক রক্ষা করে গেছে, ঠিক যে সময় আমরা দেখেছি যে ওয়েস্ট একটা ভিন্ন মোর ক্রিটিক্যাল একটা অবস্থান নিয়েছে। তো তখন এটাকে ব্যাখ্যা করা হতো অনেকটা এরকমভাবে যে ওয়েস্ট মানে ডেমোক্রেসির কথা বেশি বলছে, এবং এই গ্রুপগুলো অর্থাৎ চায়না, ইন্ডিয়া এবং রাশিয়া তারা হচ্ছে যে তাদের যে ইকোনমিক এবং পলিটিক্যাল ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে তার জন্য সরকারের সাথে বেশি সহযোগিতার জায়গাগুলোতে ইয়ে করছে। 5 আগস্টের পরে অবস্থার পরিবর্তন ঘটেছে। 5 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে চাইনিজ অ্যাম্বাসেডর গিয়ে জামায়াতের আমিরের সাথে প্রথমবারের মতন দেখা করছেন, যেটা জামায়াতের হিস্ট্রিতে কখনো হয়েছে কিনা আমি জানি না। আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রোগ্রামগুলো অনেক ফান্ডিং করা হচ্ছে, বিএনপি জামায়াতের নেতাকর্মীদেরকে চায়নাতে এখন নিয়ে যাওয়া হচ্ছে। ফরেন সেক্রেটারি তিনিও চায়নার সাথে নতুন করে আলাপ আলোচনা করছেন, কুনমিং এ চিকিৎসার কথা বলা হচ্ছে, অনেকগুলো আপডেট আমরা একসাথে দেখতে পাচ্ছি। আমি স্যার আপনার কাছ থেকে একটা একটা করে ছোট ছোট করে জানতে চাইবো। প্রথম যে জিনিসটা জানতে চাইবো, এই মুহূর্তে বাংলাদেশ চায়নার সম্পর্কের কি অবস্থা, এবং বাংলাদেশ চায়নার যে সম্পর্ক সেটা কি আমরা এখন বাংলাদেশ ভারত সম্পর্কের অপোজিট হিসেবে আমরা দেখছি কিনা? এমনিতে ধরেন উম, আমি আবার এটাকে প্রথমে এভাবে বলি যে এখন যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ চায়না সম্পর্কের আহ, ভিতরে, এটা খুব ন্যাচারাল এবং নর্মাল। এইভাবে চায়না অ্যাক্ট করে, মানে চাইনিজ ফরেন পলিসির জায়গা থেকে এখানে নতুন বা অভাবনীয় কিছু ঘটছে না আর কি। যখনই একটা দেশের রেজিম পরিবর্তিত হয়, তারা তাদের ফরেন পলিসি হচ্ছে তারা সব রেজিমের সাথে কাজ করে। সেখানে আহ, তারা তাদের মতাদর্শের বিরুদ্ধে ওয়েস্টের ক্লোজ, ওয়েস্টের থেকে দূরে, প্রো ইন্ডিয়ান, এন্টি ইন্ডিয়ান সবার সাথে তারা কাজ করে। তো সেই জায়গা থেকে এটা স্বাভাবিক সম্পর্কের জায়গা থেকে আমি দেখি আর কি। চাইনিজরা কি আহ আপনার একটু উদ্বেলিত বা উচ্ছ্বসিত কিনা যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কের অবনতি ঘটেছে বা ঘটছে? হ্যাঁ, অবশ্যই তারা উদ্বেলিত এবং উচ্ছ্বসিত যে এই রিজনে তাদের মেইন কম্পিটিটর হচ্ছে ইন্ডিয়া। যদিও তারা তাদেরকে পিয়ার কম্পিটিটর মনে করে না, তারা এই শব্দটা স্পেসিফিক বলে, আমরা যখনই চাইনিজ স্কলারদের সাথে মিটিং এ বসি তারা বলে যে ইন্ডিয়া ইজ নট আওয়ার পিয়ার কম্পিটিটর, ইউএস ইজ আওয়ার পিয়ার কম্পিটিটর। তো সেই জায়গা থেকে কিন্তু তারপর ইন্ডিয়া তো একটা বড় কনসার্ন, সেখান থেকে তারা মানে ডেফিনেটলি তারা এটাকে একটা সুযোগ হিসাবে দেখতে যে বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনিক ইনফ্লুয়েন্স বা তার ফাইন্যান্সিয়াল বিজনেস ইনভেস্টমেন্টের আহ, একটা মানে নেগেটিভ ট্রেন্ড শুরু হয়েছে সেখানে। তার তার ইন্টারেস্টটাকে সার্ভ করার বা তার জিওপলিটিক্যাল ইন্টারেস্টকে এখানে আরো স্ট্রংলি পুশ করার ব্যাপার আছে। কিন্তু তার মানে কি এই যে চাইনিজ গভর্নমেন্ট বা চাইনিজ ফরেন পলিসি এখন এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দেওয়ার জন্য রেডি না? তারা রেডি না। আমরা এটা কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে আপনার আহ চাইনিজ ফরেন পলিসির সাথে যুক্ত এরকম লোক স্কলারদের সাথে কথা বলেছি, তারা একটা কথা স্পষ্টভাবে বলেছেন যে চায়নার কখনোই ইনভেস্টমেন্টের জায়গা থেকে বা তার ফাইন্যান্সিয়াল এনগেজমেন্টের জায়গা থেকে কোনো কমিটমেন্ট করে না যতক্ষণ পর্যন্ত একটা স্টেবল গভর্নমেন্ট আপনার আসে। তারা এই সরকারকে দেখে যে এটা একটা অল্প সময়ের জন্য এসছে, এই সরকারটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে তার পাওয়ার দিয়ে চলে যাবে, এবং তারা ওই পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে তারা আসলে তারা বাংলাদেশে নতুন কোনো ইনভেস্টমেন্ট, নতুন কোনো এনগেজমেন্ট আনবে কিনা সেটা নিয়ে চিন্তা করবে। ওই জায়গাতে আপনি দেখতে পাবেন বিএনপি জামাতের সাথে তার এত লিপ্ততার কারণ কি। কারণ আসলে সে প্রফেসর ইউনূসের সরকারকে এত গুরুত্ব দিয়ে দেখছে না যতটা গুরুত্ব দিয়ে দেখছে বিএনপি কে, বা যতটা গুরুত্ব দিয়ে দেখছে জামাতকে। কারণ সে জানে যে এই সরকারটা চলে যাবে আগামী 6 মাস 1 বছরের মধ্যে, তখন 4 বছর বা 5 বছরের জন্য একটা পার্টি গভর্নমেন্ট আসবে, এবং সেই পার্টি গভর্নমেন্টের সাথে সে কাজ করবে। তাদের সাথে কাজের সম্পর্কটাকে সে এখন থেকেই সে তৈরি করে দিচ্ছে। সে ধরে নিচ্ছে, আমি জানি না, হয়তো তাদের অ্যানালাইসিস এর মধ্যে যে এখানে দুইটা মেজর পলিটিক্যাল পার্টি প্লে করবে, একটা সরকারে যাবে, একটা বিরোধী দলে থাকবে। সেই জায়গা থেকে হয়তো সে দুইটা পলিটিক্যাল পার্টিকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। তো এটা চাইনিজ ফরেন পলিসির যে গ্লোবাল স্ট্যান্ডার্ড, এটা তার সাথে যায়। এখানে আমি নতুন কিছু দেখছি না যে আহ, মানে তারা করছে, বা আমাদের এত উচ্ছ্বসিত হওয়ারও কিছু মানে আমি দেখি না যে চাইনিজদের কাছ থেকে আমরা কোনো বিশেষ হেল্প পাবো। যদিও এই বছরে প্রফেসর ইউনূসের এপ্রিলে একটা ভিজিট হওয়ার কথা আছে, তারা চেষ্টা করছে একটা হাই লেভেল ভিজিট প্রফেসর ইউনূসকে নিয়ে যাওয়ার। ফরেন ফরেন অ্যাডভাইজার অলরেডি ঘুরে এসছেন।
বাট এগুলোকেও তারা রুটিন, বাট এই বছরটা একটু ইম্পর্টেন্ট, আমি আপনাকে বলে রাখি, যেহেতু আপনি বাংলাদেশ চায়না রিলেশনের, এই বছরটা হচ্ছে বাংলাদেশ চায়না ডিপ্লোম্যাটিক রিলেশনের 50 ইয়ার্স এর আপনার সেলিব্রেশন হচ্ছে। তো চায়না এটাকে, আপনি খুবই জানেন যে চায়না এইসব ব্যাপারগুলোকে সেরিমোনিয়ালি খুব ইম্পর্টেন্স দেয়। বাংলাদেশের সাথে তার 50 বছরের ডিপ্লোম্যাটিক রিলেশনকে সে সেলিব্রেট করছে নানাভাবে, নানান প্রোগ্রাম করছে, এমবেসি বাংলাদেশে করছে, ওখানে করছে। এইটার অংশ হিসাবে সে এই ভিজিট গুলোকে হয়তো প্রমোট করার চেষ্টা করবে আর কি। বাংলাদেশের মানুষ মনে করে যে তার পারসেপশন ভারতের ব্যাপারে হচ্ছে যে ভারত এখান থেকে তার নিজের ন্যাশনাল ইন্টারেস্টের কথা অনেক বেশি মাথায় রেখেছে, আর যেখানে আওয়ামী লীগ তার পার্টি ইন্টারেস্ট এনশিওর করেছে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে, এবং এই যে দুইয়ের সম্পর্ক, সেখানে ভারত আওয়ামী লীগকে ইলেকশন ম্যানিপুলেশনে হেল্প করেছে। আহ, এই ভাবনাটাতে আপনার কি মনে হচ্ছে যে আমাদের পাবলিক আন্ডারস্ট্যান্ডিংয়ে চায়না একটা অল্টারনেটিভ ফোর্স আকারে ইমাজিনেশনে চলে আসবে, যে ইন্ডিয়া থেকে বাঁচতে হইলে এখন আমাদের চায়না মুখী হতে হবে, যেটা আমরা ইতোপূর্বে দেখেছি। ইতোপূর্বে যখন বিএনপি গভর্নমেন্ট ছিল, তখনকার যদি আমরা সম্পাদকীয়গুলো দেখি বা তখনকার যে নিউজ পেপারগুলো লেখাপত্র দেখি, লুকিস্ট পলিসি বারবার বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তা আমরা কি ওই ধরনের একটা রিকারেন্স দেখতে পাবো কিনা নতুন করে আমাদের পলিটিক্যাল এ- ডিসকোর্সে? এ- এইটা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে আপনি সঠিকই বলেছেন। আমরা একটা রিসেন্ট সার্ভের কথা আপনাকে বলতে পারি যে একটা রিসেন্ট সার্ভে করা হয়েছিল যে বাংলাদেশের মানুষের পারসেপশন টুয়ার্ডস ফরেন পাওয়ার্স। তো ওখানে দেখা গেছে যে সবচেয়ে ট্রাস্টেড ফরেন পাওয়ার হচ্ছে চায়না। বাংলাদেশের মানুষ মনে করে যে চায়না হচ্ছে সবচাইতে নিরাপদ বন্ধু, কারণ সে আমাদের পলিটিক্সে ইন্টারফেয়ার করে না, সে এখানে দাদাগিরি করে না, সে এখানে হেজিমন তৈরি করার চেষ্টা করে না। তো এইগুলোর কারণে আর কি বাংলাদেশের মানুষ কিন্তু চায়নার ব্যাপারে অসম্ভব আগ্রহী। তারা মনে করে বাংলাদেশে অনেক সমস্যার সমাধান চায়না করে দিতে পারে, আমাদের তিস্তার ব্যারেজটা চায়না করে দেয় না কেন, মানে এইরকম একটা জায়গা আর কি, যে আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ার সাথে সবচেয়ে বড় শাস্তি দেওয়া যায় ইন্ডিয়াকে যদি তিস্তা ব্যারেজটা চায়না করে দেয়। তো এই ধরনের আর কি, অথবা আমাদেরকে অন্যান্য যে কোনো ভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে যত কিছু আমাদের দরকার, চায়না আমাদেরকে সাহায্য করে না কেন। এটা পারসেপশনের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু চায়না কি বাংলাদেশকে কিভাবে দেখে সেই জায়গাটা আমাদের আবার মনে রাখতে হবে, যে সেখানে আমরা কিছু ইমোশনাল ওভার এস্টিমেশন যেন না হয়। আমি মায়ানমার বাংলাদেশ রিলেশন উইথ চায়নার সাথে যদি বলি, বাংলাদেশ মা এবং মায়ানমারের সাথে চায়না রিলেশনে বাংলাদেশ কখনোই এত গুরুত্বপূর্ণ না যতটা মায়ানমার চায়নার সাথে গুরুত্বপূর্ণ। যেই কারণে রোহিঙ্গা সমস্যার সমাধানে আপনি চায়নাকে এমন কিছু করতে দেখেন নাই যেটা বাংলাদেশের স্বার্থে যায়। সে কোনো কিছুই করে নাই এক অর্থে। আপনি যেমন ইন্ডিয়াকেও করতে দেখেন নাই, ঠিক আছে, ইন্ডিয়ার করণীয় কম ছিল, কিন্তু আমি তো চায়নার উপর ডিপেন্ডেন্ট ছিলাম 2017 থেকে। আমরা 2017 থেকে শুধুমাত্র একটা একটা চায়না ড্রিভেন সলিউশন প্যাকেজে গেছি। আমরা ভেবেছি চায়না এই সমস্যাটার সমাধান করে দিবে, কারণ তার লেভারেজ অন মায়ানমার ইজ হিউজ। কিন্তু আমরা এইটা কখনোই রাইটলি অ্যানালাইসিস করি নাই যে বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ দেশ না চায়নার কাছে, যে তার কারণে সে মায়ানমারের স্বার্থকে বিসর্জন দিবে না। মায়ানমার ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ফর হিম, মানে ফর দ্য কান্ট্রি আর কি। তো এখন এই জায়গাতে আমাদের বুঝতে হবে আর কি, যে আপনি রোহিঙ্গা ইস্যুতে চায়নার কাছ থেকে আপনি আশা করলে আপনি এটা সমাধান পাবেন না। কারণ সে মায়ানমারের স্বার্থ আগে দেখবে, তারপরে সে দেখবে যে বাংলাদেশকে সে যেটা এই মানে যে ট্রাইল্যাটেরাল যে এগ্রিমেন্ট গুলো করা হয়েছে সেগুলোতেও আপনার এই ঘটনা ঘটছে। চায়নার একটা বড় কনসার্ন আছে এই সরকারকে নিয়ে, আমি এটা কোনো সোর্স থেকে বলছি না, আমার অ্যানালাইসিস থেকে বলছি, যে এগেন এটাকে তারা মনে করে, এবং আমি যতগুলো চাইনিজ স্কলারের সাথে কথা বলেছি, আমি যতগুলো ইন্ডিয়ান স্কলারদের সাথে কথা বলেছি, রাশিয়ান স্কলারদের সাথে, এরা প্রত্যেকেই মনে করে, আপনি ভেবে অবাক হবেন যে এরা মনে করে বাংলাদেশে আসলে একটা কালার রেভলিউশন হয়েছে। তারা বিশ্বাস করে না, আপনি মানে আশ্চর্য হবেন, আমি অনেকভাবে তাদেরকে চাইনিজ আমার বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা একটা ন্যাচারাল হোম গ্রোন ইন্ডিজিনাস আপনার পিপুলস আপরাইজিং হয়েছে। তারা বলে যে না, তোমরা এটা জানো না, দিস ওয়াজ এ কালার রেভলিউশন। তারা এটাকে আমেরিকান কনস্পিরেসি, এবং সারপ্রাইজিংলি ইন্ডিয়ান এবং চাইনিজ এই ব্যাপারে একমত। রাশিয়ানরাও একমত, এবং রাশিয়ানরাও একমত হবে, এটা আপনি জানেন যে এটা তাদের অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে এটা আছে। তো চায়না কিন্তু এটাকে একটা কালার রেভলিউশন মনে করে, এবং তারা মনে করে যে গভর্নমেন্টটা হয়েছে এটা একটা প্রো ওয়েস্টার্ন গভর্নমেন্ট। এই প্রো ওয়েস্টার্ন গভর্নমেন্টটা কি পলিসি আলটিমেটলি নেয় এটার জন্য সে অপেক্ষা করবে। তার আগ পর্যন্ত সে কোনো বড় ধরনের কমিটমেন্টে যাবে না, এবং সে অপেক্ষা করবে যে একটা পার্টি গভর্নমেন্ট আসার পরে তারা কি ধরনের ইউএস বাংলাদেশ রিলেশন
কি হবে, সেটা কোন দিকে, কারণ ইউএস বাংলাদেশ রিলেশন ইন লাস্ট 5 years was favorable for China and India both. But now the US-Bangladesh relation will determine the future China-Bangladesh relation also. তো তারা জাম্প করবে না যে ঠিক আছে বাংলাদেশে ইন্ডিয়ানরা দুর্বল হয়ে গেছে দেখে আমরা এখন সবকিছু নিয়ে, তারা জানে যে এটা এটা ওয়েস্টার্ন গভর্নমেন্ট, probably the next government will also be continuation of this western dependency, and then they will decide. তাদের ওয়েস্টার্ন গভর্নমেন্ট হলে তাদের কোনো সমস্যা নাই, যেভাবে আমেরিকানদেরও সমস্যা নাই যে আপনি চায়নার সাথে অনেক ব্যবসা করেন, সেটা নিয়ে আমেরিকানদের কোনো আপত্তি নেই। বাট অনলি আপত্তি হচ্ছে আপনি জিও স্ট্র্যাটেজিতে তার সাথে অ্যালাইন হচ্ছেন কিনা আর কি। তো ওই ডিনামিক্স গুলো থাকবে আর কি, ইটস নট সো ইজি এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট আর কি।